7 মাস পর গ্রামে যাব, তার জন্য বাসার সব কাজ গুছিয়ে তারপরে রেখে যাচ্ছি। এটাই মনে হয় গৃহিণীদের জীবন। তারা যেখানেই যাক না কেন সংসারটা সুন্দর করে পরিপাটি করে রেখে যেতে হবে। সংসার একটা মেয়ের কাছে অনেক প্রিয় একটা জায়গা, তাই জন্য কিন্তু সংসারটাকে আমরা এইভাবে ভালোবেসে গুছিয়ে রাখতে পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লাস্ট কিছুদিন ধরে বাসায় অনেক কাজের চাপ ছিল, কারণ গ্রামে যাব, তার জন্য সব কিছু একটু পরিপাটি করে গুছিয়ে রেখে যাচ্ছিলাম। আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে, আর শীতের সময় কিন্তু কাপড় চোপড় অনেক বেশি বেড়ে যায়, আর শীতের কম্বল তারপর কাঁথা এগুলো তো থাকেই। তাই ভাবছি যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখে যাই, তা না হলে কিন্তু বাইরে থাকলে এগুলোতে অনেক ধুলোবালি জমে যাবে, পরে আবার সব কিছু পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগবে। আর আমি যেহেতু গ্রামে যে কিছুদিন থাকবো, তার জন্য কিন্তু আসার পরপরই রোজা পড়ে যাবে, তখন কিন্তু অত বেশি কাজও করা যায় না রোজা রেখে। তাই আগে থেকে সব কাজগুলো গুছিয়ে রেখে যাচ্ছি। তো আজকে সকালবেলা নাস্তার জন্য তাড়াতাড়ি আমি ঝটপট খিচুড়ি রান্না করে নিয়েছি। তো সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটা হয়ে গিয়েছে, তো এখন আমি বাবুর প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি খিচুড়িটা একটু ঝাল দিয়ে মাখিয়ে খাবো। খিচুড়িটা রান্নার সময় আমি এখানে কোনো মরিচ দিইনি, তা আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, তো সেটা দিয়েই পেঁয়াজ তারপর সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো। তো ওইটাই আমার কাছে অনেক ভালো লাগে, আর বাবু যেহেতু খাবে তার জন্য কোনো ঝাল দিইনি। খাবারগুলো এখন বেড়ে নিয়ে তারপরে রুমে বসে খাবো। তো খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজিও করে নিয়েছিলাম। তো এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিব। তো গ্রামে যাব, তো কালকেই যাব, তার আগে ভাবলাম চুলাটা পরিষ্কার করে রেখে যাই। তো সব কাজই মোটামুটি হয়ে গিয়েছে। তো বাসার তো কিচেনের কাজটা একটু বাকি ছিল। তো কিচেনটায় বেশ কিছুদিন ধরে একটু তেল চিটচিটে হয়েছিল, তাই ভাবলাম যে আজকে এটাই পরিষ্কার করে ফেলি। প্রতিদিনই আমি রান্নার পর রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি, চুলা টুলা মুছে রাখি। তারপরেও দেখা যায় মাঝে মাঝে ডিপ ক্লিন করাই লাগে, তা না হলে তেল চিটচিটে হয়ে যায়। তো বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে সেইভাবে পরিষ্কারটা করা হচ্ছিল না, তাই আজকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিলাম। আর রান্নাঘরটা কিন্তু মাঝে মাঝে এমন ডিপ ক্লিনিং করলে কিন্তু আর কোনো তেলাপোকা বা অন্যান্য পোকামাকড় আর হয় না, ফ্রেশ থাকে। তো রান্নাঘর তারপর চুলা টুলা আমি সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি কিন্তু এইরকমই রাখি সিমছাম। তো অতিরিক্ত কিছুই আমার কাছে ভালো লাগে না, কারণ মনে হয় তেল চিটচিটে হয়ে যায়। তো রান্নাঘরে যত কিছুই রাখা হোক না কেন, তেল চিটচিটে কিন্তু হবে, যতই পরিষ্কার করি না কেন। তার জন্য একটু কম করে জিনিস রাখার চেষ্টা করি। তারপর এর মাঝে কিন্তু আমি রুমটুমও গুছিয়ে নিয়েছি। তো তাড়াহুড়ো করে আর কাঁথাগুলো ভাঁজ করা হয়নি। তার এইদিকে ছিল আমার ব্যাগটা, তো ব্যাগটাও আমি কিছুটা গুছিয়ে নিয়েছি, আর বাকিটা রাতে গোছাবো। আর আমরা যেহেতু পরের দিন সকাল ভোরবেলায় বেরিয়ে যাব, মেয়ের বাবার অফিস ছিল, তো সন্ধ্যাবেলায় আমাদের গাড়ি ছিল, তার জন্য আমরা ঢাকায় যাব। তারপর ওখান থেকে সন্ধ্যাবেলা চলে যাব। সারাদিনের এই টাইমটা আমরা একটা ভাইয়ের বাসায় থাকবো, মা মেয়ে মিলে। তো আগে কিন্তু আমি এই এলাকায় থাকতাম, তার জন্য কিন্তু এই এলাকাটা আমার অনেক পরিচিত। তারপর কিন্তু এখান দিয়ে ট্রেন রাস্তা, তার জন্য কিন্তু সারাদিন ট্রেন যাওয়া আসা করে। তো এটা দেখে আমার মেয়ের সময়ও ভালো কাটছিল। এটা যেহেতু তেজগাঁওতে, তো এখানে কিন্তু সারাদিনই এমন ট্রেন আসা যাওয়া করে। তো বাবু সারাদিন এইভাবে দেখছিল, আর শুধু জিজ্ঞাসা করছিল ট্রেন কখন আসবে। মেয়ে তো আমার অনেক খুশি, সেই প্রথমবার সোজা তার খালামণির বাসায় উঠবে। তাই সে খুব এক্সাইটেড ছিল। যখন তাকে রেডি করাচ্ছিলাম, সে এরকমই নাচানাচি করছিল, বলছিল খালামণির বাসায় যাবে। তো সেখানে তার বোনেরা আছে, তার জন্য সে খুবই আনন্দে ছিল। বাবুকে দেখে অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। তারপরে তো বাবুকে একদম রেডি করে দিয়েছি, তো এখনই আমরা বেরিয়ে যাব। তো সারাদিন এই রুমটাতে ছিলাম, আর ভাইয়া কিন্তু ব্যাচেলার থাকে, তার জন্য কিন্তু রুমটা একটু এলোমেলোই থাকবে, এটাই স্বাভাবিক। তারপর মা মেয়ে চলে আসছি মেয়ের বাবার অফিসের এখানে। তো আমার ব্যাগগুলো সব এখানেই ছিল। তারপর এখান থেকে আমরা চলে যাব সোজা বাস কাউন্টারে। তা আমরা আরামবাগ থেকে বাসে উঠবো, তার জন্য এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব। আজকে ছিল শুক্রবার, পবিত্র শবে বরাতের দিন, তার জন্য কিন্তু সবই সরকারি ছুটি ছিল। তার জন্য রাস্তায় আজকে তেমন জ্যামও ছিল না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। আরামবাগ থেকে আমাদের বাস ছাড়ার সময় ছিল 6টার সময়, কিন্তু আমরা এখানে 5:30টার পরপরই চলে আসি। আর রাস্তায় যেহেতু কোনো জ্যাম ছিল না, আমাদের আসতে আধা ঘন্টা মতো সময় লাগছে। তারপরে বাসে খাওয়ার জন্য এখান থেকে আনারস কিনে নিই 2টা। তো আনারসগুলো দেখতে তেমন একটা খুব ভালো লাগছিল না, কিন্তু খেতে অনেক ভালো ছিল। তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছি। তারপর বেশ অনেকটা সময় জার্নি করার পর আমরা চলে আসছি পদ্মা সেতুতে। তো এখানে টোল প্লাজার এখানে টোল দিচ্ছিল, তারপরেই আমি দেখলাম। তো এর মাঝে আমি ঘুমিয়ে পড়ছিলাম। তারপর যখন এখানে আসছি আর ঘুমটা ভেঙে গেল, তারপর দেখলাম যে আমরা এখনই পদ্মা সেতুতে উঠে যাব। পদ্মা সেতুটা হওয়ার কারণে কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের অনেকই উপকার হয়েছে। তো আমাদের যেতে সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা মতো লাগবে যশোর পৌঁছাতে। তো এই সুবিধাটা এখন আমরা তেমন একটা নিতেই পারি না, কারণ আমরা যেহেতু সাভারে থাকি, আর ওখান থেকে ফেরি পারাপার হয়ে যেতে কিন্তু আমাদের প্রায় 7 ঘন্টা মতোই লেগে যায়। তারপরে আরও অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসি কালনা ব্রিজ। তো এটা ছিল নড়াইলের মধুমতি নদী।
তো এখান থেকেও টোল দিয়ে তারপরে চলে আসলো। তো আমরা কিন্তু এখন সেতুর ওপরেই ছিলাম। 6টার সময় আরামবাগ থেকে উঠে আমাদের যশোর পৌঁছাতে 9টা 20 বাজছিল। তারপর যশোরে এসে একটু দেরি করছি, কারণ ওখানে বিরতি দিয়েছিল। আর এইবার কিন্তু প্রথমবার আমি আমার আপুর বাসায় যাচ্ছি সোজা। তো মায়ের সাথে এবার আর দেখা হচ্ছে না, এটার জন্য অনেকটাই খারাপ লাগছিল। তারপর এই যে আমাদের বাজারে চলে আসছি। তো বাজার রেখে যেতে কিন্তু অনেক খারাপ লাগছিল।